নমস্কার সকলকে। আজকে এমবিএ ব্লগে আমরা আলোচনা করব 1956 সালের কোম্পানি আইন সম্বন্ধে। কোম্পানি আইন 1956 সাল ছিল ভারতের সংসদের একটি গুরুত্বপূর্ণ আইন, যা কোম্পানি গঠন, পরিচালনা, শেয়ার হোল্ডারদের অধিকার এবং পরিচালকদের দায়িত্ব নিয়ন্ত্রণ করত। 1913 সালের আইনটিতে প্রতিস্থাপিত করে যে দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি পরবর্তীতে 2015 সালে নতুন কোম্পানি আইন এবং 2013 দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কোম্পানি আইন 1956 সালের এর প্রধান বৈশিষ্ট্য এবং বিধানগুলি হল, যেমন কোম্পানি কী তা সংজ্ঞায়িত করে এবং পাবলিক, প্রাইভেট, হোল্ডিং, সাবসিডিয়ারি ইত্যাদি বিভিন্ন ধরনের কোম্পানির রূপরেখা দেয়। কোম্পানি নিবন্ধের মাধ্যমে কিভাবে গঠিত হবে তার প্রক্রিয়া নির্ধারণ করে এবং শেয়ার হোল্ডারদের দায় সীমিত রাখার ধারণাটি নিশ্চিত করে এবং কোম্পানিকে তার মালিকদের থেকে আলাদা একটি আইন সত্তা হিসাবে প্রতিষ্ঠা করে এবং শেয়ার কেনা বেচাকে আরও সহজ করে তোলে এবং পরিচালক এবং সচিবদের দায়িত্ব, বোর্ড গঠন এবং স্বার্থের প্রকাশ ধারা হল 299 সংক্রান্ত নিয়মাবলী অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বার্ষিক সাধারণ সভা, ব্যালেন্স শিট, লাভ ক্ষতির হিসাব উপস্থাপনের বাধ্যবাধকতা আরোপ করে, তার ধারা হলো 210। এবং শ্রমিকদের যে অগ্রাধিকার কোম্পানি বন্ধের সময় শ্রমিক এবং সুরক্ষিত ঋণদাতাদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দিত, ধারা হলো 529 এ এবং 530। এবং এই আইনের গুরুত্বটি ভারতের কোম্পানিগুলির জন্য একটি কাঠামোগত ভিত্তি প্রদান করে এবং কর্পোরেট অপব্যবহার রোধে শেয়ার হোল্ডারদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছিল। আর বর্তমান অবস্থা বলতে, বর্তমানে কোম্পানি আইন 1956 কোম্পানি আইন এবং 2013 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেটি আমি বললাম। এবারে আসুন আলোচনা করি কোম্পানি আইন 1956 সালের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি। 1956 সালের কোম্পানি আইন ভারত সরকার কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এবং কোম্পানির নিবন্ধক, অফিসিয়াল, লিকুইডেটর, পাবলিক ট্রাস্টি, কোম্পানি আইন বোর্ড, পরিদর্শন পরিচালক ইত্যাদির অফিসের মাধ্যমে পরিচালিত হয়। এই আইনটি 658টি ধারায়। এই আইনে কোম্পানির পরিচালক, স্মারকলিপি এবং সমিতির নিবন্ধ ইত্যাদি সম্পর্কে বিধান রয়েছে। এই আইনে প্রতিটি একক বিধানের কথা বলা হয়েছে এবং আলোচনা করা হয়েছে, যা একটি কোম্পানি পরিচালনার জন্য প্রয়োজনীয় বা প্রয়োজন হতে পারে। এটি কোম্পানির ওপর কী ধরনের পার্থক্য, গঠনতন্ত্র, ব্যবস্থাপনা, সদস্য, মূলধন, শেয়ার কিভাবে ইস্যু করা উচিত, ডিবেঞ্চার, চার্জ নিবন্ধন আইনের শেষে এটি একটি কোম্পানির অবসান। একটি কোম্পানির অবসানের পরিস্থিতি নিয়ে আলোচনা করে এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা বা আদালতের মাধ্যমে এটি কিভাবে করা উচিত তা উল্লেখ করা হয়েছে। আইনের বিধানসমূহ বলতে গেলে, এই আইনের 3 নম্বর অনুচ্ছেদে কোম্পানির সংজ্ঞা গঠন করা যেতে পারে এবং এমন কোম্পানির ধরন যেমন পাবলিক, প্রাইভেট, হোল্ডিং, সাবসিডিয়ারি, শেয়ার দ্বারা সীমিত, সীমাহীন ইত্যাদি বর্ণনা করা হয়েছে। আরও 10 নম্বর অনুচ্ছেদে কোম্পানির বোর্ড গঠন, কোম্পানির নাম, এখতিয়ার, ট্রাইব্যুনাল, স্মারকলিপি এবং করা যেতে পারে এমন পরিবর্তনগুলি ব্যাখ্যা করা হয়েছে। 26 নম্বর অনুচ্ছেদে কোম্পানির অ্যাসোসিয়েশনের ধারা সম্পর্কে আরও ব্যাখ্যা করা হয়েছে, যা একটি কোম্পানি গঠনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সংশোধনী দ্বারা করা যেতে পারে। 53 থেকে 123 নম্বর অনুচ্ছেদে শেয়ার হোল্ডারদের তাদের অধিকার, ডিবেঞ্চার, শেয়ার মূলধন, তাদের পদ্ধতি এবং কোম্পানির মধ্যে ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
146 থেকে 251 নম্বর অনুচ্ছেদে কোম্পানির ব্যবস্থাপনা, প্রশাসন এবং নিবন্ধিত অফিস এবং নাম সম্পর্কে বিধান ব্যাখ্যা করা হয়েছে। 252 থেকে 323 নম্বর অনুচ্ছেদে কোম্পানির পরিচালকদের কর্তব্য, ক্ষমতার দায়িত্ব এবং দায়বদ্ধতার বিধানগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যা কোম্পানি গঠনের সময় কোম্পানির একটি অত্যন্ত অবিচ্ছেদ্য অংশ। এছাড়া 391 থেকে 409 ধারায় কোম্পানির সালিশ, প্রতিরোধ এবং আবেশ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। 425 থেকে 560 ধারায় কোম্পানির অবসানের পদ্ধতি, শেয়ার হোল্ডার, ঋণদাতাদের অধিকার এবং অবসানের পদ্ধতি, প্রদত্ত ক্ষতিপূরণ এবং কোম্পানির অবসানের উপায় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। 591 ধারায় ভারতের বাইরে কোম্পানি স্থাপন এবং তাদের ফি এবং নিবন্ধন পদ্ধতি এবং সব কিছু সম্পর্কে আরও ব্যাখ্যা করা হয়েছে। কোম্পানি আইন 1956 কিছু সারসংক্ষেপ সম্বন্ধে বলবো। কোম্পানি আইন 1956 কোম্পানি গঠনের সম্পূর্ণ প্রক্রিয়া এবং এর ফি পদ্ধতি, নাম, গঠনতন্ত্র, সদস্য, কোম্পানির উদ্দেশ্য, শেয়ার মূলধন এবং সাধারণ বোর্ড সভা, কোম্পানির ব্যবস্থাপনা এবং প্রশাসন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হল পরিচালকরা, কারণ তারাই সিদ্ধান্ত গ্রহণকারী এবং তারা কোম্পানির জন্য সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কোম্পানি সম্পর্কে তাদের প্রধান দায়িত্ব এবং দায়বদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইনটি ব্যবসার অবসান এবং অবসানের সময়কালে কি ঘটে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং আইনের উপর ভিত্তি করে কোম্পানির উদ্দেশ্য এবং আইনি কী পদ্ধতি আছে 1956 সালের কোম্পানি অ্যাক্টে। তাহলে আইনের অন্তর্নিহিত মূল উদ্দেশ্যগুলি হলো কোম্পানির প্রচারণা এবং ব্যবস্থাপনার ভালো আচরণ এবং ব্যবসায়িক সততার ন্যূনতম মান, শেয়ার হোল্ডার এবং ঋণদাতাদের বৈধ স্বার্থের যথাযথ স্বীকৃতি এবং সেই স্বার্থকে বিপন্ন না করার জন্যে ব্যবস্থাপনার কর্তব্য, শেয়ার হোল্ডারদের জন্য ব্যবস্থাপনার উপর বৃহত্তর এবং কার্যকর নিয়ন্ত্রণ এবং মতামত প্রদানের বিধান, কোম্পানিগুলির বার্ষিক প্রকাশিত ব্যালেন্স শিট এবং লাভ ক্ষতির হিসাবের ক্ষেত্রে তাদের বিষয়গুলির একটি ন্যায্য এবং সত্য প্রকাশ, হিসাব রক্ষণ এবং নিরীক্ষণের সঠিক মান নির্ণয় করা, ব্যবস্থাপনার ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত রায় প্রয়োগের জন্য যুক্তিসঙ্গত তথ্য এবং সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের অধিকারের স্বীকৃতি, প্রদত্ত পরিষেবার জন্য পারিশ্রমিক হিসাবে ব্যবস্থাপনাগুলিকে প্রদেয় লাভের অংশের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা এবং তাদের লেনদেনের উপর একটি পরীক্ষা যেখানে কর্তব্য এবং স্বার্থের দ্বন্দ্বর সম্ভাবনা ছিল। এছাড়া সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের উপর নিপীড়নমূলক বা সামগ্রিকভাবে কোম্পানির স্বার্থের প্রতি ক্ষতিকর পদ্ধতিতে পরিচালিত কোনো কোম্পানির বিষয় তদন্তের বিধান। এছাড়া পাবলিক কোম্পানির সহায়ক বেসরকারি কোম্পানির ব্যবস্থাপনা নিয়োজিত ব্যক্তিদের দ্বারা তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে লঙ্ঘনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা এবং পরবর্তী পাবলিক কোম্পানিগুলির ক্ষেত্রে প্রযোজ্য আইনের আরও বিধিনিষেধমূলক বিধান প্রয়োগ করা। তাহলে কোম্পানি আইনের ক্ষমতায়ন এবং প্রক্রিয়া বলতে আমরা কি বুঝব? ভারতে কোম্পানি আইন 1956 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন যা কেন্দ্রীয় সরকারকে কোম্পানি গঠন, অর্থায়ন, কার্যকারিতা এবং অবসান নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। এই আইনের কোম্পানির সাংগঠনিক, আর্থিক, ব্যবস্থামূলক সমস্ত সামগ্রিক দিক সম্পর্কে ব্যবস্থা রয়েছে। এটি কেন্দ্রীয় সরকারকে কোম্পানির হিসাবই প্রদর্শন করা এবং বিশেষ নিরীক্ষার নির্দেশ দেওয়ার, কোম্পানির বিষয়গুলি তদন্তের নির্দেশ দেওয়া এবং আইন লঙ্ঘনের জন্য মামলা দায়ের করার ক্ষমতা দেয়। তো এই হলো আজকে
আলোচনার বিষয়বস্তু কোম্পানি আইন 1956 অ্যাক্ট। এখানেই আলোচনা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।